31st নাইট এবং খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকাকে। উন্মুক্ত স্থানে বর্ষবরণের কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি না থাকায় অনেকেই ঘরোয়াভাবে আয়োজন করেছেন নতুন বছরকে বরণের। অনেকে আবার পরিবার, বন্ধু বা স্বজনকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাতের ঢাকায়। তবে মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই রাজধানীতে আতশবাজি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাদ্দাত আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, শব্দ দূষণ এবং বিশৃঙ্খলা ঠেকাতে ডিএমপির ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা বাস্তবায়ন করতে দিনরাত মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ সাদ্দাত আলী। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যেতে চাই টিএসসি এলাকায়, যেখানে অবস্থান করছেন সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, 31st নাইট কিছুক্ষণ পরে সামনে রেখে শাহবাগ এবং আশেপাশে এলাকায় কেমন পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করছেন? শুরুতেই আসলে আপনার মধ্য দিয়ে দর্শকদের জানাতে চাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু আপনি জানেন বিদায়ী বছর 2024-এর শেষ দিন, আর এই শেষ দিনকে কেন্দ্র করে চারপাশে আসলে সাজ রব বয়ে যাচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি টিএসসি এলাকায়। টিএসসি এলাকার আসলে পরিস্থিতিটা যদি আমরা আপনাকে একটু জানাতে চাই, সন্ধ্যা 6টা থেকে এখানে আসলে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ রয়েছে। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টা থেকে কঠোর নিরাপত্তা বলয়ে আসলে ঢেকে রাখা হয়েছে টিএসসি এলাকায়। এখানে শুধু আসলে যারা শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, তারাই কিন্তু এখানে প্রবেশ করছেন। এবং শুধু টিএসসি এলাকা নয়, আমরা যদি আপনাকে বলতে চাই আসলে ঢাকা মহানগরীর আজকে কোথাও কিন্তু আসলে কোনো ধরনের আতশবাজি, পটকা কিংবা বিস্ফোরক জাতীয় কোনো ধরনের পদার্থ কিন্তু আসলে ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। বরাবরের মতো যেটি হয়ে এসেছে সেটি কিন্তু এবছরের জন্য প্রযোজ্য আছে। রাজধানীবাসীর জন্য স্বস্তিতে আসলে নতুন বছরকে বরণ করে নিতে পারেন এবং কোনো ধরনের যেন আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য কিন্তু আসলে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। শুধু আসলে আমরা যদি রাজধানী টিএসসি এলাকার কথা না বলি, আমরা যদি সব এলাকার কথা আপনাকে জানাতে চাই, তার মধ্যে বলতে হয় কিছু কিছু এলাকা আছে যেমন বনানী, গুলশান এবং বারিধারা, ওই এলাকাগুলোকে কিন্তু আসলে ভালোভাবে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এবং সেখানে আসলে যেহেতু আসলে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের যাতায়াত সবচেয়ে বেশি থাকে এবং বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্তোরাঁকে ঘিরে তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, সেই জিনিসগুলো যেন এবার আসলে কোনো ধরনের বিঘ্নিত না হয় বা সেই কারোর জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য কিন্তু আসলে কঠোর নিরাপত্তা রাখা হয়েছে। সাদা পোশাক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি জায়গায় টহল দিচ্ছেন এবং আমরা দেখেছি আসলে মহাখালী সহ বিভিন্ন এলাকাতে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছে। সেই নিরাপত্তার একটি অংশ হিসাবে আমরা দেখেছি যে আমরা শুরু থেকেই আমরা যেটি বলেছিলাম যে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন যোগে প্রবেশের ক্ষেত্রে কামাল আতাতুর্ক এভিনিউ অর্থাৎ কাকুলি ক্রসিং কিন্তু আসলে ব্যবহার করতে হবে। আর কারণ হচ্ছে আমরা দেখেছি 31কে কেন্দ্র করে রাত 8টা থেকে আসলে গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় যে প্রবেশের পথ ছিল মহাখালী ফিনিক্স রোড, বনানী 11 নম্বর রোড, শুটিং ক্লাব সহ বিভিন্ন এরিয়া, সেগুলো কিন্তু একেবারেই প্রবেশ করা যাবে না, সেগুলো রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে সবগুলো রাস্তা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যে গুলশান, বনানী তা নয়, পুরো ঢাকায় আসলে নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, নতুন বছর যেন আসলে নতুনভাবে সুন্দরভাবে মানুষ বরণ করে নিতে পারে। আমরা সেই একই চিত্র কিন্তু দেখেছি হাতিরঝিলের ক্ষেত্রেও। হাতিরঝিলেও কিন্তু রাত 8টার পর আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোথাও কোনো গাড়িকে যত্রতত্র পার্কিং করতে দেওয়া হচ্ছে না। আর রাজধানী ঢাকায় একটি ব্যাপার আসলে লক্ষণীয়, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কথাই বারবার বলছেন, সকল
সকলকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাবেন, কেন যাবেন এবং কোনো আসলে জরুরি কোনো কাজ রয়েছে কিনা। জরুরি কোনো কাজ ছাড়া কিন্তু আসলে কাউকে আসলে মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় মেহেদি, সেটি হচ্ছে আমরা সকাল থেকে আসলে দেখেছি যে রাজধানীর মানুষ যেরকম হরহামেশা যাতায়াত করে, সেই যাতায়াতের আসলে উপচে পড়া একটি ভিড় 8টা নাগাদ, আসলে রাত 8টা নাগাদ দেখা গেছে। কারণ রাত 8টার মধ্যে যেহেতু সকলকে যার যার আসলে বাসায় স্বস্তিপূর্ণভাবে আসলে থাকতে বলা হয়েছে, যার কারণে আসলে সকল যানবাহন কিন্তু আসলে দেখেছি যে রাস্তাঘাটে আসলে ভিড় করছেন যে কখন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। তো এই মুহূর্তে আপনি তো টিএসসি এলাকাটি আসলে ঘুরে দেখলেন, দর্শকদেরও দেখালেন। এই মুহূর্তে কিন্তু আসলে শুধু শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউ নেই এখানে। সবাই আসলে অপেক্ষা করছেন কখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে এবং কখন তারা আসলে 2024 সালকে আসলে বিদায় জানিয়ে নতুন বছর 2025কে বরণ করে নেবে। তো আসলে সবাই বরণের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে, আমরাও আছি। আপনি আসলে দর্শকদের দেখালেন, জানালেন, এটিও আসলে একটি খুশির ব্যাপার। সবাইকে আসলে আবারও দর্শক যারা আছেন আমাদের মাই টিভির দর্শক সকলকে আবারও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফিরছি আপনার কাছে। মেহেদি। নুসরাত, নতুন সম্ভাবনাকে নিয়ে আমরাও সামনে এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানানোর জন্য। চলে গেল খ্রিস্টীয় আরও একটি বছর, বিদায় 2024, স্বাগত 2025। হ্যাপি নিউ ইয়ার। নানা রঙের আলুর ঝলকানি আর ঘরোয়াভাবে বাড়ির ছাদে ছোট পরিসরে নানান আয়োজনে নতুন বছরকে বরণ করছে মানুষ। আতশবাজি আর ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও অনেক স্থানে বাঁধ ভাঙা আনন্দে বাধা হয়ে দাঁড়ায়নি তা। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংরেজি নতুন বছরকে বিদায় দিয়ে শান্তির বার্তা নিয়ে যাত্রা শুরু হলো 2025 সালের। আরও তথ্য আবু সাইদ অপুর। বিদায় 2024, স্বাগত 2025। হ্যাপি নিউ ইয়ার। রাত 12টা 1 মিনিটে শুরু হলো নতুন বছর। সময়ের পরিক্রমায় মহাকালে হারিয়ে গেল আরও একটি বছর। শুরু হলো নতুন বছরের পরিক্রমা। বাংলাদেশেও অনেক প্রাপ্তি, হতাশা ও নানা ঘটনা দুর্ঘটনা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হলো 2024। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। নতুন বছরে যাতে সবাই ভালো থাকতে পারে, আমরা ভালো থাকতে পারি, নতুন প্রত্যাশা থাকবে আর নতুন বাংলাদেশ হবে। আমরা অনেক ধরনের বিপদ, অনেক ধরনের ঝামেলা এড়াইছি, সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা আমাদের নতুন বছর। আমরা সেই বাংলাদেশে চাই যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ বিশেষ গুরুত্ব বহন করলেও ইংরেজি সাল গণনা অনুসারে চলে মানুষের জীবন সমীকরণের নানাবিধ আয়োজন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বত্রই ইংরেজি সালের বিচরণ। রেভলিউশনের মাধ্যমে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জের ইমপ্লিকেশনসটা আমরা দেখতে চাই আমাদের রিয়েল লাইফে। সেটা আমাদের ওয়ার্ক লাইফ বলেন, এডুকেশনাল লাইফ বলেন বা এমনি ইন জেনারেল লাইফ বলেন, সেখানে চেঞ্জগুলো ইমপ্লিকেশনস দেখতে চাই। নতুন দেশ, নতুন স্বাধীনতা, সব কিছু নতুনভাবে, নতুন প্রজন্ম সবাই যেন সব কিছু সাবলীলভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আসলে এখনকার প্রত্যাশা। জিনিসের দামটা নাগালের মধ্যে রাখা উচিত, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে। এবং চিকিৎসার ক্ষেত্রে বলবো যে চিকিৎসাটা এই সেক্টরটাতে গভর্নমেন্টের বিশেষ নজর দেওয়া জরুরি। কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী কোনো অঘটন যাতে না ঘটাতে পারে সেই বিষয়ে আমরা সর্বদা সোচ্চার থাকা। আর তাই 2024-এর সব গ্লানি মুছে নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে অতীতের সব পুরনো অনিশ্চয়তা, ব্যর্থতা ভুলে নতুন করে আশায় বুক বেঁধেছে মানুষ। নতুন করে স্বপ্ন নিয়ে পরিকল্পনা আর সুন্দর আগামীর নতুন প্রত্যাশা ছিল সবার মুখে। মানুষ স্মৃতিকাতর হয়, আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। আর এসব অনুভূতির মধ্য দিয়ে মানুষ একসময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়। পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নবপ্রত্যয়ে নতুন আশায়। ঠিক তেমনই মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরও একটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর, স্বাগত ইংরেজি নববর্ষ 2025। হ্যাপি নিউ ইয়ার। গুলশান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে আমরা সরাসরি দৃষ্টি দিতে চাই সংসদ ভবন এলাকায়। সেখানকার কি পরিস্থিতি 31st নাইটকে উপলক্ষে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, 31st নাইটকে সামনে রেখে সংসদ ভবনের আশেপাশে এলাকায় কেমন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন?
মেহেদি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আসলে শুরু করতে চাই, যেহেতু আর কয়েক ঘন্টা মাত্র বাকি রয়েছে। এরপরে কিন্তু নতুন বছরের একটি দেখা পাবে মানুষ, কারণ অতীতের গ্লানি ভুলে নতুন বছরে পা রাখতে যাচ্ছে বাঙালি জাতি, এবং এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা কাজ করছে, যে উদ্দীপনার মাধ্যমে 24-এর সমস্ত গ্লানি ভুলে 25 সালে যেন তারা নতুন বাংলাদেশে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজেকে নিজের মতো করে যেন বাংলাদেশটাকে পরিচালিত হতে পারে, এরকম প্রত্যাশা কিন্তু অনেকের মধ্যেও কিন্তু ছিল, যেটি আমাদের সহকর্মী টিসি থেকে নুসরাত শারমিন কিছুক্ষণ আগে দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলেন। এরপরেও কিন্তু আমি গুলশান থেকে জানাচ্ছিলাম সেখানকার আসলে মানুষের যে হ্যাপি নিউ ইয়ারের যে প্রসঙ্গটি সেটি। তবে আমি এখন যেখানে রয়েছি সংসদ ভবনের সামনে, আমি এসে এখানে দেখতে পেরেছি অসংখ্য মানুষের জটলা এখানে, এবং এসব মানুষের জটলা একটাই কারণ, সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরে তারা এরকম একটি সময় পেয়েছে, যে সময়টিতে তারা তাদের নতুন বছরকে পদার্পণ করার ক্ষেত্রে যে ধরনের আসলে স্বাচ্ছন্দ্য বোধ দরকার সেটি তারা পেয়েছে। এবং আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, তারা আমাদেরকে একটা বার্তা বারবার জানিয়ে দিয়েছেন যে 72-এর পরে 24-এর যে গণস্পিরিট, সেই গণস্পিরিটকে লালন করে আগামীতে যেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়, যে বাংলাদেশে মানুষ সুখী শান্তিতে বসবাস করতে পারবে, যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হবে না, এবং যে কোনো সরকারি ক্ষমতা আসুক না কেন তারা যেন দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি এদেশের মানুষ কীভাবে ভালো থাকে সেই বিষয়টির দিকে বারবার তারা তাগিদ দিয়েছেন। আর পাশাপাশি যে বিষয়টির দিকে জোর দিয়েছেন, 2024 সাল আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে যে অতিবাহিত হয়েছে, তবে 2025 সালে যেন বাজার নিয়ন্ত্রণটা একদম ক্রেতাদের সাধ্যের মধ্যে আসে, সেই দাবিটার ছিল কিন্তু চরমভাবে সবার মুখে মুখে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে মেহেদি এতটুকুই বলতে হয় যে 2025 সালে একটি নতুন সম্ভাবনা উন্মোচন হতে যাচ্ছে, যেটি আসলে আর কিছুক্ষণ পরে হয়তো রাত 12টা বাজলেই আমরা এই নতুন বছরের সূচনা হবে, এবং নতুন সূর্য উদিত হওয়ার মধ্য দিয়ে আমরা একটি নতুন বছর পাবো, যে বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যেমন আগামীতে একটি নির্বাচনের চ্যালেঞ্জ রয়েছে, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বাজার দর নিয়ন্ত্রণের যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি এদেশের মানুষ যেন সুন্দর সুখীভাবে থাকতে পারে সেই বিষয়টি চ্যালেঞ্জ তারা প্রকাশ করেছে। তবে বারবারই একটা ইঙ্গিত দিয়েছেন যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলে 2025-কে আরও মানুষ মনে রাখবে, এবং 2025 নতুনভাবে উদ্ভব ঘটাবে বাংলাদেশের মাটিতে, সেটিও তারা জানিয়েছেন। যার ফলে আসলে মাই টিভি যারা দর্শক দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সংসদ ভবন থেকে মেহেদি, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মেহেদি। অপু, সুখ ও সমৃদ্ধি হয়ে উঠুক আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকা থেকে। অসংখ্য ধন্যবাদ। নববর্ষ উপলক্ষে 31st নাইট কোনো আতশবাজি পটকা না ফোটানোর আহ্বান জানিয়ে পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটিকে নিরুৎসাহী করতে সন্ধ্যার পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রাজধানীতে সকালে এসব কথা বলেন তিনি। যে আজকে রাতে যেন আতশবাজি পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়, এবং পাখিকুল প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়, সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। ডুবে গেল 2024 সালের শেষ সূর্য। সমুদ্রের ঢেউয়ের নাচন আর বছরের শেষ সূর্যাস্ত দেখতে অসংখ্য পর্যটকের ভিড় ছিল পর্যটন নগরী কক্সবাজারে। যেন বিগত বছরের সফলতা আর ব্যর্থতা পেছনে ফেলে পরিচ্ছন্ন নতুন বছর বরণের আশায় গুনছে প্রহর। অপরদিকে নিরাপত্তা জোরদার রয়েছে প্রশাসন। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে প্রতিবেদন আতিকুর রহমান তিতাসের। পশ্চিমের আকাশ, যেখানে প্রতিদিনই অস্ত যায় সূর্য। তবে 31 ডিসেম্বর শেষ বিকেলটি ছিল ভিন্ন। ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেল আরও একটি বছর, আর তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্রে ভিড় করেছে লাখো পর্যটক। 2024-এর সূর্যাস্তের মাঝেই যেন ফিরে পাবে 2025-এর নতুন সূর্যোদয়। আর তাই নতুন বছর হবে দুর্নীতিমুক্ত আর সম্প্রীতির বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। 2024-এর নতুন সূর্য উদিত হোক, 2025-এর
শুভেচ্ছা নিয়ে ধর্ম জাতি নির্বিশেষে সকলের মঙ্গল বয়ে আনুক। আর সবাই একসাথে ধর্ম বর্ণ সব নির্বিশেষে একসাথে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলা, এটাই প্রত্যাশা। ইংরেজি নতুন বর্ষবরণে পর্যটকদের সেবায় নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশ। সমুদ্র শহরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, জানালেন টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার। আমরা সাধারণত কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত আমাদের যে এক্সিস্টিং ফোর্স তার বাইরেও আরও 50 জন ফোর্স আমরা নিয়ে এসেছি। টুরিস্টদের নিরাপত্তার জন্য যথেষ্ট বলা যায় যে নিরাপত্তা বলয় আমরা তৈরি করেছি। রাষ্ট্রীয় নির্দেশনায় খোলা জায়গায় 31st নাইট উদযাপনের সব ধরনের আয়োজন বন্ধ রাখা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যটকদের আনন্দঘন পরিবেশ বজায় রাখতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘড়ির কাঁটায় যখন 5:20 ঠিক তখনই কালের গর্ভে ডুব দেয় বছরের শেষ সূর্য। সমুদ্র সৈকতে সমবেত মানুষরা হাত নেড়ে জানিয়ে দেয় বিদায় 2024। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্যান্য প্রসঙ্গ, সরকারিভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় 15 জানুয়ারি আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার মার্চ ফর ইউনিটির বিশাল সমাবেশ থেকে বক্তারা এই ঘোষণা দেন। তারা বলেন, দেশের মানুষ 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান চায়। শেখ হাসিনা তার দোষীদের বিচার এবং যৌক্তিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলেও জানান তারা। ইউসুফ আলী জানাচ্ছেন বাকিটুকু। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠান সফল করতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। দুপুর হওয়ার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার ও আশেপাশের এলাকা। সবাই বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উপর যে অত্যাচার করেছে তার কারণে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলেও উল্লেখ করেন বক্তারা। আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক প্রতিবাদী যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। দেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। অবশেষে মার্চ ফর ইউনিটি থেকে জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য সময় বেঁধে দেওয়া হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা করা না হলে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সকল পক্ষের ঐক্যের আহ্বান জানিয়ে বিভেদ সৃষ্টি হয়
এমন কোনো বক্তব্য থেকে সকল পক্ষে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে তিনি আহ্বান জানান, ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে এবং সেই ষড়যন্ত্রে কেউ কেউ জড়িয়েও যাচ্ছেন বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আরও তথ্য মাহবুব সৈকতের। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশ থেকে আগত প্রায় ৭,০০০ সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের রাজনৈতিক দলের প্রতিনিধি। আমরা যেন আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। জুলাই বিপ্লবে নিহত শহীদ আলী রায়হানের পিতার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী পর্বের বক্তব্যে শিবিরকে ফ্যাসিবাদ পতন আন্দোলনের বিশ্বস্ত সহযোগী হিসেবে মন্তব্য করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা। তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মৌলিক মানবাধিকারকে নাই করে দেবার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের ষড়যন্ত্র সক্রিয় রয়েছে অভিযোগ করে সেই ষড়যন্ত্রে স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা দলের কোনো নেতা জড়িয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন জামাতের শীর্ষ নেতারা। রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ। ঐক্যের আহ্বান জানিয়ে দেশের মাটিতে ফ্যাসিবাদের আর কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। দ্বিতীয় অধিবেশন ছিল সাংগঠনিক পর্ব। সদস্যদের ভোটে ছাত্র শিবিরের 2025 সেশনের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দাম। চরিত্রবান মানুষ, জ্ঞান সমৃদ্ধ মানুষ, শিবির ইজ দ্য অনলি সোর্স। 13 বছর পর প্রকাশ্যে এ ধরনের সম্মেলন করল ইসলামী ছাত্র শিবির। যমুনার তীরে আমরা শিবির গড়েছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। যমুনার তীরে। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। এখন ভোটার তালিকা হালনাগাদ করা ও ভোটার তালিকা থেকে মৃত রোহিঙ্গাদের বাদ দিতে কাজ চলছে। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলেন, একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সচিবালয়ে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে। প্রাথমিক তদন্তে অন্য কিছু কিংবা ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন হস্তান্তরের পর এই তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং এই তথ্য জানান তিনি। এসএম আরিফের প্রতিবেদন। গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে 5টি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 8 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। অগ্নিকাণ্ডের নমুনা ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মঙ্গলবার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। সকলে মিলে একত্রে আমরা
একটা বিষয়ে একমত হয়েছি যে এটি একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। এ সময় তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মাকসুদ হেলালি জানান, ধোঁয়া দুই দিক থেকে প্রবাহিত হলেও আগুনের উৎস ছিল একই দিকে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে, আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাতত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়। এই ঘটনায় বিস্ফোরক ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল। এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর, এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই। ভবনের যে জায়গায় নথি থাকে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্বরাষ্ট্র সচিব। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়েনি এ পর্যন্ত। তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। এখন একটা ক্রাইম সিন আছে, কিছু আলামতের ব্যাপার আছে, ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা হবে, তবে অফকোর্স কিছু থাকতে পারে। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সরকার ও ছাত্রদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বিরোধ নয়, ঐক্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সাধুবাদ জানান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সরকারকে বারবার বলা হয়েছে সমস্যাগুলো চিহ্নিত করে একত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ নিতে, কিন্তু দুঃখের বিষয় সরকার যখন কোনো সমস্যায় পড়ে তখনই কেবল তাদের আলোচনার উদ্যোগ আসে। আমরা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, যখনই জটিলতায় পড়ছেন, যখনই সমস্যায় পড়ছেন, তখনই ওনারা একটা বিষয় আলোচনা করছেন। একটা 15ই আগস্টের জন্য মিটিং করা দরকার কি? আপনার সবগুলো বিষয়কে একসাথে করেন যে আমাদের কি কি সমস্যা আছে, কি কি বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। এটা কি সরকারের এত মানুষ আছে, এত উপদেষ্টা আছে, সিভিল সোসাইটির লোকেরা আছেন, সরকার কি কাউকে দায়িত্ব দিতে পারছেন না যে আপনারা একটা জাতীয় সনদ তৈরি করেন? আমি তো বলতে পারি যে আমাদের এবি পার্টিকেও যদি কেউ দায়িত্ব দেয় যে ঠিক আছে আপনারা একটা প্রপোজাল দেন যে এই জাতীয় ঐক্যটা কিভাবে করা যায়, আমরা তো দিতে পারি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে বাংলাদেশও তেমন প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় বাংলাদেশ পিছপা হবে না। সকালে চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৈদেশিক সম্পর্ক রক্ষায় কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে, এই কথা জানিয়ে তিনি আরও বলেন, সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। এই বাহিনীর সকল সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রসঙ্গ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠবে বুধবার। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আচর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব, তৈরি হচ্ছে আবু সাইদ মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে রিপোর্ট শামস তাবরিজ উচ্ছ্বাসের। কারো দম ফেলার সময় নেই, চারিদিকে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে অংশ নেয়া দেশি বিদেশি স্টলগুলোতে শেষ সময়ে কাজের তোড়জোড়। নানা শঙ্কা কাটিয়ে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 24-এর গণঅভ্যুত্থানের পর মেলা সাজছে নতুন রূপে। এবারের মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশদ্বার থেকে শুরু করে মেলায় অংশ নেয়া প্রতিটি স্টলে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের নামে 2টি কর্নার সহ মেলায় বরাদ্দ রয়েছে 362টি স্টল। যুবকদের জন্য তৈরি হচ্ছে ইয়ত প্যাভিলিয়ন।
এর বাইরে মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরে সোরে। আবার অনেক স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ শুরু হয়েছে শেষ সময়ে। আমরা প্যাভিলিয়নের বাইরের কালার ফিনিশিংগুলো করছি, তারপরে আমরা লোগো লাগাবো এবং ব্র্যান্ডিংয়ের যে এগুলো আছে স্টিকার পেস্টিং হবে। আমাদের কাজ আরও 2 দিন আগেই শেষ হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় বসে আছি। ডেকোরেটর কাজ চলতেছে, কোম্পানি আমাদের কাজ দিছে, কাজ আমরা 10 জন মিলে করছি। আর মেলায় স্টল ও প্যাভিলিয়নের বরাদ্দ নেয়া মালিকরা বলছে স্টল নির্মাণ করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান। জানুয়ারির 1 তারিখে আমাদের বাণিজ্য মেলা শুরু হবে। আমাদের সব প্রোডাক্টের কাজ চলতেছে, সব কাউন্টারের মাল আমরা গুছাইতেছি। গত বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবার আশা করি গত বছরের মতনই হোক, এর থেকে ভালো আশা করি। জানুয়ারি মেলা চালু হবে, 31 জানুয়ারি মেলা শেষ, 30 তারিখ মেলা আছে। ঠিক আছে, আমরা আশাবাদী আল্লাহর রহমতে 1 তারিখে আমরা সকাল থেকেই শিশু বিনোদন জোন যেটা এটা কার্যক্রম দর্শনার্থী অথবা শিশুরা উঠতে পারবে। এবারের মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আশা করি আমরা সঠিক ও সুন্দর পরিবেশে 1 তারিখে এটা উদ্বোধন অনুষ্ঠান হবে এবং সারা মাসব্যাপী নিরাপত্তা চাদর আমরা ঢেকে দিয়ে এই প্রোগ্রাম শেষ করতে পারব। 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ইংরেজি নতুন বছর 2025কে বরণ করে নিতে ফ্রান্সের রাজধানী প্যারিস সেজেছে বর্ণিল আলোর অপরূপ সাজে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্রতি বছরের ন্যায় এবারও প্যারিসের প্রতিটি মেয়েরই পর্যটন স্পট, গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিপণী বিতানগুলো সেজেছে রঙিন আলোর অপরূপ সৌন্দর্যে। প্যারিসে নববর্ষ উদযাপন করতে আসা বিদেশি পর্যটকরা উপভোগ করছেন এই সৌন্দর্য। আইফেল টাওয়ারের বর্ণিল আলো থেকে সঞ্জে লেজির চারপাশে প্রশস্ত রাস্তাগুলোর ঝলমলে আলোয় মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। পুরো প্যারিস নগরী মেতে উঠেছে আলো আঁধারির খেলায়। এভাবেই নিয়ন আলোর অপরূপ সাজে প্যারিসকে সাজানো হয় প্রতি বছর ক্রিসমাস 1 মাস আগে থেকে এবং নতুন বছরকে সামনে রেখে।